হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করতে যাচ্ছি সঙ্গীন প্রণয়াসক্তি, লিখেছেন সুরাইয়া রাফা। শুরুতেই বলে রাখি, এই উপন্যাসটি প্রাপ্তবয়স্কদের জন্য। হাতে নিজের চুলগুলো ব্যাক ব্রাশ করতে করতে উঠে বসলো ও। ঘড়িতে তখন বিকেল 4টা। তখন ওরুকে বাইরে রেখে এসে কাউচে শুয়েই কখন যে ঘুমিয়ে গিয়েছিল টের পায়নি ও। ওরু কথাটা মাথায় আসতেই নিজের চুল নিজেই খামচে ধরল কৃতিক। ও নো, মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। মেয়েটা ঠিক আছে তো? এক মুহূর্ত অপেক্ষা না করে ছুটে গিয়ে দরজা খুলে দিল কৃতিক। দরজার সামনে দু হাঁটুতে মুখ গুজে বসে আছে ওরু। চেতনা আছে কি নেই বোঝা যাচ্ছে না। বিদ্যুৎ গতিতে থরথর করে কাঁপছে ওর ছোট্ট শরীরটা। সেই সাথে জোর তোলে নিঃশ্বাস ফেলছে। দেখে মনে হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে। মাত্রাতিরিক্ত ঠান্ডায় ফ্যাকাশে নীল বর্ণ ধারণ করেছে পুরো শরীর। ওরও এই অবস্থায় দেখে আড়ালে দীর্ঘশ্বাস ত্যাগ করল কৃতি। তারপর আলগোছে বাচ্চাদের মতো করে নেতিয়ে পড়া ওরুকে দু হাতে তুলে নিল নিজের কোলে। ওর শরীর স্পর্শ করতেই চমকে ওঠে কৃতিক। বরফের মতোই ঠান্ডা হয়ে আছে শরীর। আর একটু দেরি হলে দরজা খুললে কি হতো কে জানে। গল্পের হিরো কোনো মাস্টার পারফেক্ট নয়, সে রেড ফ্ল্যাগ। একটানা 7 দিন তীব্র জ্বরে, দাবদাহ আর সর্দি কাশির মতো বিদঘুটে অসুস্থতায় ভুগে তবেই সেদিন সারা বেলা বাইরে থাকার পাট চোকালো ওরু। এখন জ্বর নেই মোটেই। গত কয়েকদিনের থেকে আজ শরীরটা বেশ হালকা লাগছে, তবে খুসখুসে কাশিটা যেন পিছুই ছাড়ছে না। দিনের বেলা যেমন তেমন রয়ে শয়ে হয়, কিন্তু রাত হলে যেন কাশির 14 গোষ্ঠী এসে ওর ঘুম হারাম করে দেয়। সাদেকি আর ওরও এটাকে বিদঘুটে রোগ বলে। আজ মনে হচ্ছে এক ফালি রোদ উঠেছে পূর্বাকাশে। ওরও উঠে গিয়ে জানালার পর্দা সমেত কাঁচ সরিয়ে দেয়। সঙ্গে সঙ্গে বরফ শীতল ঠান্ডা হাওয়া নাক চিরে ভেতরে প্রবেশ করলো ওর। রোদের তাপ যতটা মনে হচ্ছিল ততটাও গাঢ় না। মুখ ভার করে আবারও জানালার কাচ টেনে দিল ওরু। মনে মনে ভাবল, এই ঠান্ডা বাতাস লেগে যদি আবারও জ্বরটা ফিরে আসে তাহলে আপা নির্ঘাত মেরে আলুর দম বানিয়ে দেবে। তবে পর্দাটা আর টানল না। রুমের কোণ থেকে একটা বার স্টুল টেনে নিয়ে গালে হাত দিয়ে বসে পড়ল জানালার মুখোমুখি। প্রকৃতির আহ্বান উত্থান পতন দেখতে দেখতে যখন ভাবলেশহীন হয়ে পড়ে অষ্টাদশীর উদাসীন মন, তখনই রুমের বাইরে হাতের আঙুল দিয়ে দরজায় টকটক আওয়াজ তুলে কড়া নাড়ে। অষ্টাদশীর মনে গ্রিক গড খ্যাতি প্রাপ্ত সুদর্শন যুবক। ওরও পেছনে ঘুরল। তৎক্ষণাৎ দেখল পুরো ফর্মাল ড্রেস আপে সব পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে কৃতিক। চুলগুলো আজ এলোমেলো নয়, বরং হেয়ার জেল দিয়ে পরিপাটি করা। সফেদ শার্টের ওপর নেভি ব্লু কোটি আর গ্রে রঙের রিস্ট ওয়াচে তাকে অসম্ভব মানিয়েছে। অবশ্য এটা নতুন কিছু নয়। প্রথম 2 দিন বাড়িতে সারাক্ষণ গেম খেলে কাটালেও গত 1 সপ্তাহ ধরে প্রতিদিন রেডি হয়ে কোথাও যায় কৃতিক। ওরও জানে না কৃতিক কোথায় যায়, আর জানতেও চায় না। কারণ ওর চোখে কৃতিক একজন নির্দয় মানব। কতটা অমানুষ হলে একজন মানুষকে এমন প্রতিকূল আবহাওয়ায় ঘর থেকে বের করে দিয়ে ঘুমিয়ে যেতে পারে ভেবে পায় না ওরও। আর না কৃতিকের কাছে এর কোনো জবাব আছে। এই পরোয়া স্বভাবের জানতো ওরও, তাই বলে এতটা, তাও বিনা কারণে। এখন সেসব কথা ভাবলে মাথাটা জ্বলন্ত লাভায় টকবক করে ওঠে ওরুর। দ্বিতীয়বারের মতো কৃতিকের দরজায় টোকা দেওয়ার আওয়াজ পেয়ে সম্মোহন ফিরে পেল ওরু। তবে কোনো কথা না বলে শুধু জিজ্ঞেসু দৃষ্টি নিক্ষেপ করলো কৃতিকের দিকে। জবাবে নিজ পকেটে হাত গুজে রেখে একটানা কয়েক মিনিট নিষ্প্রভ তাকিয়ে রইল কৃতিকও। কৃতিকের চোখ নিষ্প্রাণ, তবে তাকালে মনে হয় কথাদের রাজ্য। এই চোখে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। ওরও পারল না। ওরও নামিয়ে সংশয় বোধ করল। তারপর বাধ্য হয়ে জিজ্ঞেস করেই ফেলল, কিছু বলবেন? না।
সশব্দে কথাটা বলে দ্রুত স্থান ত্যাগ করে চলে গেল কৃতিক। অজ্ঞাত ওরও কিছু না বুঝে সেদিকে তাকিয়ে বেরিয়ে পড়ল। এই লোকটা এমন কেন? ভারী অদ্ভুত। অবসেশন মানে ঘোর। হ্যাঁ, ওটাই। তুই আমার প্রতি অবসেসড। অর্ণব, আর কিছু নয়। অযথা নিজের মূল্যবান সময় নষ্ট করিস না। আমার জীবনটা পদ্মপাতার জলের মতোই, আজ আছি কাল নেই। দেখা গেল নিজ বাবার হাতেই। বাক্যটুকু আর শেষ করতে পারল না এলিসা। তার আগেই ফোনের ওপাশ থেকে কড়া গলায় শাসিয়ে উঠল অর্ণব। চুপ করবি এলিসা? এই এক বাসি গল্প শুনিয়ে শুনিয়ে আর কতদিন দূরে সরিয়ে রাখবি আমাকে? যেদিন নিজ চোখে দেখবি সেদিন বুঝবি আমি কেন বাসি কিংবা বেহুদা কথা বলছি। যেদিন দেখব সেদিন তুই একা থাকবি না, আমরা তিনজন তোর সাথেই থাকবো। নিজেকে এতটা হেল্পলেস ভাবার কিছু নেই। আমার জন্য তোরা কেন বিপদে পড়তে যাবি? অর্ণব শীতল কণ্ঠে বলল। তুই আর আমরা কি আলাদা বল? এলিসা জবাব দেয় না। এই অর্ণবটাকে বুঝিয়ে বুঝিয়ে হয়রানও নিজেই। কাজের কথা বলতে গেলেও ঘুরিয়ে ফিরিয়ে প্রেম টপিকে চলে আসে। আশ্চর্য। কিন্তু অর্ণবী বা কী করবে? ভালোবাসা তো আর পরিস্থিতি বোঝে না, বুঝতে চায় না, আর না মানতে চায় কোনো বাধা। নইলে এলিসার মতো নাম করা পকার প্লেয়ারকে কেন ভালোবাসতে গেল ও? দুনিয়াতে আর কি কোনো ভালো মেয়ে ছিল না? একটা দীর্ঘ শ্বাস ছেড়ে এলিসা শোধায়, এখন কোথায় আছিস? গাড়িতে। আজকে ইউএসএ ফিরলাম। এর মধ্যে কৃতিক আবার কারো ডিটেলস চাচ্ছে, ওটা বের করে দিয়ে এখন বাসায় যাচ্ছি। তোদের জন্য আমার ডিটেকটিভ এজেন্সির জবটা আর বৈধ থাকলো না। দ্য গ্রেট হ্যাকার অর্ণব সায়ন্ত যদি বেস্ট ফ্রেন্ড হয়, তবে ফ্রেন্ড উইথ বেনিফিট কে না চায় বল? অর্ণব উচ্ছ্বাসিত গলায় বলল, চল না আজ সিনেমা হলে গিয়ে ফ্রেন্ড উইথ বেনিফিট মুভিটা দেখে আসি, শুধু তুই আর আমি। হেভি রোমান্টিক মুভি, আমি 10 বারেরও বেশি দেখেছি। তুই একটা নষ্ট। বিরক্ত হয়ে কল কেটে দিল এলিসা। এই ছেলে সারাক্ষণ মুখোমুখ ভাব। কি করে এত নাম করা হ্যাকার হলো ও? তৎক্ষণাৎ ভাবনার সাথে টান পড়ল ওর। অযাচিত মন বলল, ওয়েট। কৃতিক আর ডিটেলস চাইল অর্ণবের কাছে। নতুন করে আবার কার সাথে ঝামেলা পাকাতে চাইছে ও? ঘড়ির কাঁটা ঠিক সন্ধ্যা 7টা। কৃতিক মাত্রই বাড়িতে এসেছে। বেশ ভূষা দেখে মনে হচ্ছে বাইক রাইডিং এ গিয়েছিল সে। পাসওয়ার্ড দিয়ে দরজা খুলে হলরুমের মধ্যখানে পা রাখতেই দুপা নিজ গতিতে থমকে গেল ওর। ভেতরে ক্রমান্বয়ে ছড়িয়ে পড়ল অজানা লাবডুট। সেখানে কিছুক্ষণ একইভাবে দাঁড়িয়ে থেকে ধীর পায়ে এগিয়ে এলো সবচেয়ে কর্নারের কাউচের দিকে। ঘাড়টা সামান্য কাত করে মুখে একটা বাঁকা হাসি ঝুলিয়ে রেখে দেখতে লাগলো ঘুমন্ত মেয়েটাকে। এই মেয়েটা ওর চেনা, খুব চেনা। যেখানে মেয়েদের প্রতি তীব্র অনীহা ওর, সেখানে এই হাঁটুর বয়সী মেয়েটার প্রতি অদম্য আসক্তি। অথচ এই অনুভূতিগুলোকে কত বছর ধরে অস্বীকার করে যাচ্ছে ও। খুবই সন্নিকটে একজনের উপস্থিতি স্পষ্ট, অথচ তখন হলরুমে নরম গদিতে হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমোচ্ছে ওরও। গভীর ঘুমে তলিয়ে থাকা জামা কাপড়েরও হদিশ নেই। প্লাজো টি শার্ট দুটোই জায়গা থেকে সরে গিয়ে শরীরের অর্ধেকাংশ উন্মুক্ত। হলরুমে জ্বালিয়ে রাখা বিস্তর ফকফকে সাদা আলোয় সে সব কিছু কৃতিকের চোখে দৃশ্যমান। ও না চাইতেও এক ঝলক পা থেকে মাথা অবধি পরখ করলো ওরকে। হুট করে কেমন ঘোর লেগে এলো দু চোখে। নেশাগ্রস্তদের মতোই চোখ দুটো ঝাপসা লাগছে ওর। গলাটা শুকিয়ে কাঠ হয়ে আসছে। বারবার জিভ দিয়ে শুকনো অথর ভিজিয়ে যাচ্ছে। চোখের সামনে শুয়ে থাকা ওর লতানো নারী দেহ ভাঁজগুলো বড্ড আকর্ষণীয় লাগছে কৃতিকের চোখে। বয়সের তারতম্য সম্পর্কে জটিলতা সব কিছু কয়েক মুহূর্তের জন্য ভুলতে বসেছে দ্য গ্রেট পার্সোনালিটি খ্যাত জায়ান্ট কৃতিক চৌধুরী।
মেয়ে মানুষের নাকি তার অ্যালার্জি। ভার্সিটির টিচার থেকে স্টুডেন্ট সবাই তো এটাই জানে, কিন্তু এখন এই মুহূর্তে এমন কেন হচ্ছে? 8 বছর আগে তৈরি হওয়া প্রণয়ের শক্তি কেনই বা হুট করে মাথা চড়া দিয়ে উঠেছে? তাহলে কি কৃতিক ওরকে নয়, বরং নিজ অনুভূতিকে ঘৃণা করে? সৎ মায়ের মেয়ের প্রতি এতটা দুর্বলতা কেন? সমাজই মেনে নেবে না। বাঙালি সমাজ তো একদমই নয়। তাই তো নিজ বাঙালি হয়েও বাঙালিদের প্রতি এত রাগ ওর। ভালোবাসা আবার সমাজ কিসের? ধর্মের যার প্রাধান্য আছে সমাজে তার স্বীকৃতি নেই কেন? ভেবে পায় না কৃতিক। এই মুহূর্তে ভাবতেও চায় না কোনো কিছু। ওর চোখের পৃথিবী এখানেই থমকে গিয়েছে। পায়ে পায়ে এগিয়ে গিয়ে ওর শিউরে ধপ করে বসে পড়ে কৃতিক। ফ্লোরে ওর চূড়ো হয়ে পড়ে থাকা লম্বা চুলগুলোর দিকে এক পলক গভীর দৃষ্টিতে তাকিয়ে ওর কানের কাছে এসে হিসফিসিয়ে কৃতিক বলে, আবার কেন ফিরে এলি এই আধপোড়া জীবনে? বাকিটা পড়ে দিতে। তারপর একটা কপট হাসি খেলে গেল কৃতিকের ঠোঁটের কোণে। মুখটা আরও একটু সামনে বাড়িয়ে একই সুরে বলল, এবার যদি সত্যি তোর আসক্তি থেকে নিজেকে সামলাতে না পারি তাহলে বিশ্বাস কর তুইও পড়বি। আমার দহনে পোড়াবো আমি তোকে। এখন তো ছোট নেই, তাহলে তুই কেন বেঁচে যাবি? এবার আর আমি একা নই, আমরা দুজনে মিলে প্রণয়াসক্ত হব। কৃতিক অযাচিত ঘোরে বসে আরও কিছু বলতে যাবে, তার আগেই ওর ঘুমের তালে একটু নড়ে চড়ে ওঠে। আচমকা সম্ভিত ফিরে ফেল কৃতিক। কি করছিল ও এটা? সঙ্গে সঙ্গে ওর দিকে তাকিয়ে কপাল কুঁচকে ফেলল ও। এক ঝটকায় উঠিয়ে ওয়ার্ড্রোব থেকে একটা লম্বা চাদর বের করে ছুঁড়ে মারল ওর উন্মুক্ত গায়ে। এমনভাবে দূর থেকে ছুড়ল যেন ওর শরীর কোনো নোংরা লেগে আছে। গায়ের কথা জাতীয় কিছুর উপস্থিতি টের পেয়ে সেটাকে ভালো মতো গায়ে পেঁচিয়ে অন্য পাশ হয়ে শুয়ে পড়ল ওরু। সরু জায়গা হওয়াতে পাশ ঘুরতেই কাচের টি টেবিল থেকে ছোট্ট বাইকের শো পিচটা পড়ে যাচ্ছিল মেঝেতে। তৎক্ষণাৎ সেটাকে ক্যাচ করে নিল কৃতিক। বাইকে বসা হেলমেট পরা 1.5 ইঞ্চি সাইজের বোতলটাকে চোখ পাকিয়ে হিসিয়ে বলল, ডোন্ট ইউ ডেয়ার টু মেক এ সাউন্ড। সেই সন্ধ্যায় গত ডুবে যাওয়া নরম সোফায় ঘুমিয়ে কাটিয়ে দিল ওরও। যখন ঘুম ভাঙে তখন রাত 9টা বাজে 35। চারদিকে ঘুটঘুটে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ। ঘুমের রেশ কাটিয়ে আড়মোড়া ভেঙে উঠে বসতেই সেদিনের মতো বিশাল মনিটরে এক ফালি তীক্ষ্ণ আলো এসে চোখে লাগে ওরর। সেই আলোতে কৃতিকের উপস্থিতি স্পষ্ট। কানের ওপর কান পট্টির ন্যায় বড় বড় হেডফোন লাগিয়ে নির্দ্বিধায় গেমিং রিমোট কন্ট্রোলটায় হাত নাড়িয়ে যাচ্ছে সে। পরনে বাইকারদের মতো ব্ল্যাক লেদার জ্যাকেট, যার সামনের দিকে চেনটা পুরোপুরি খুলে ঘাড় থেকে খানিকটা নামানো, যার দারুণ ভেতর পরিহিত কালো স্যান্টো গেঞ্জিও দৃশ্যমান। তার উপর শরীর চর্চা করে কৃত্রিম উপায়ে বানানো অ্যাপসগুলোকে এইটুকুনি স্কিন স্যান্টো গেঞ্জি আড়াল করতে পারছে না মোটে। অন্ধকারে বসে বসে আর চোখে এসবই দেখছিল ওরু। ঠিক তখনই রুমের লাইট জ্বলে সব কিছু আলোকিত হয়ে যায়। আচমকা তীক্ষ্ণ আলো চোখে পড়ায় কপাল কুঁচকে চোখ দুটো খিচে বন্ধ করে নিল ওরু। হাঁ করে না থেকে মুখের লালা পরিষ্কার কর। সামনের মনিটরে ধ্যান রেখেই বলল কৃতিক। চোখ বড় বড় করে কৃতিকের মুখের দিকে তাকালো ওরু। আগের মতোই ভাবনাশীল মুখশ্রী। তবে ওরু আর ভাবলেশহীন হয়ে বসে থাকতে পারল না। হঠাৎ এরূপ পচানি খেয়ে ভেবাচাকা হয়ে তৎক্ষণাৎ আলগোছে চুল বাঁধতে বাঁধতে দৌড়ে উপরে চলে গেল। তার কয়েক মুহূর্ত পর আবারও নিচে নেমে অসহায় মুখ নিয়ে কৃতিকের সামনে এসে দাঁড়ায় ওরু। কি সমস্যা? বুড়ো কোচকে প্রশ্ন ছড়ে কৃতিক। ওরুর চোখে মুখে অসহায়ত্ব, কণ্ঠে কাঁদো কাঁদো ভাব। কোন মনে কান্না আটকে রেখেও বলল, আপা এখনও ফিরেনি। প্রতিদিন তো সন্ধ্যায় ফিরে আসে। তো আমি কি করব?
ভাবলেশহীন জবাব কৃতিকের। আপনার ফোনটা একটু দিন, আপাকে কল করব। ল্যান্ডলাইন দিয়ে কর। নাম্বার জানি না তো। ফুস করে একটা নিঃশ্বাস ছেড়ে পকেট থেকে ফোন বের করে অরু হাতে দেয় কৃতিক। অরু কল করলো, একবার, দুবার, তিনবার, তাও ধরল না অনু। এতবার হয়ে গেছে, আপা ফিরছে না কেন? কলও ধরছে না। অযাচিত ভয়ে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল অরুকে। অজস্র খারাপ চিন্তা পেটের মধ্যে নাড়ি ভুড়ি কেমন উগড়ে আসতে চাইছে, কিন্তু না, সেসবের বদলে উগড়ে আসলো কান্নারা। অনেক চেষ্টা করেও কৃতিকের সামনে স্থির থাকতে পারল না অরু। ধপ করে মেঝেতে বসে ফুপিয়ে কেঁদে উঠল। আবার সেই একই কান্নার আওয়াজ। অরু কি বোঝে না? কোনো এক অজানা কারণে এই আওয়াজের ভেতরটা ছিঁড়ে যায় কৃতিকের। গলা কাটা মুরগির মতোই ছটফট করে ওঠে হৃদয়টা, ইচ্ছে করে সব কিছু ধ্বংস করে ফেলতে। ভেতর যা হচ্ছে হোক, সেসবকে পাত্তা না দিয়ে আপাতত অরুকে রাম ধমক দিয়েই শুধালো কৃতিক। কি হয়েছে? ভ্যাভা করছিস কেন? অরু কাঁদতে কাঁদতে জবাব দেয়, আপা কল তুলছে না। এখানে আসার পর থেকে আপা কেমন যেন ব্যস্ত হয়ে গিয়েছে। এখন আবার কলটাও ধরছে না। পার্ট টাইম জব করলে ব্যস্ত হবে না তো কি হবে? মুখ টিপে টিপে বলল কৃতিক। কিছু বলছেন? না। তুই কান্নাকাটি অফ কর। তোর কান্নার আওয়াজ বিরক্ত লাগে। আমি কাঁদলেও আপনার বিরক্ত লাগে? হাসলেও বিরক্ত লাগে? করবোটা কি আমি? চুপ করে থাকবি। অরু তাই করলো, চুপ হয়ে বসে রইল। এমনিতেই কৃতিকের সামনে কেঁদে ফেলেছে, এখন ভাবতে কেমন লজ্জা লাগছে ওর। ও তো এতটাও বাচ্চা স্বভাবের মেয়ে নয়, যথেষ্ট স্ট্রং। ওরও ভাবনার ছেদ ঘটে কৃতিকের আওয়াজে। আমি বের হয়ে আশেপাশে খুঁজে দেখছি, তুই থাক। ওরও একটু একটু হেঁচকি তুলে বলল, আমিও যাব, নিয়ে যান না। ম্যাকডোনাল্ডস ক্যাফেটেরিয়ায় পার্কিং লটে গিয়ে পার্ক করে আশেপাশে রাস্তায় হাঁটছে কৃতিক আর অরু। ওভারসাইজ ডেনিমের পকেটে হাত ঢুকিয়ে গা ছাড়া ভাব নিয়ে হাঁটছে কৃতিক। দেখে মনে হচ্ছে ওর মধ্যে চিন্তার লেশ মাত্র নেই। ওদিকে অরু ভেবে পাচ্ছে না হসপিটালে না গিয়ে ওকে এখানে কেন নিয়ে এলো পাগল লোকটা। আপাতত হসপিটালে। অরু বার কয়েক জিজ্ঞেস করেছে আগ বাড়িয়ে, কিন্তু কৃতিকের সোজা সাপটা উত্তর, আশেপাশে খোঁজ এখানেই পেয়ে যাবি। অরু সেই তখন থেকে এদিক ওদিক হন্যে হয়ে ছুটছে। সোডিয়ামের আলোয় যত দূর চোখ যায় কোথাও কোনো মানুষ নেই। ক্যাফেটেরিয়াও বন্ধ হয়ে গিয়েছে খানিকক্ষণ আগে, অথচ কোনো দেখা নেই। আচ্ছা, তোর পেটের মাঝখানের তিলটা কি আসল? যখন ছোট ছিলি তখন তো দেখিনি। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় ওরু যখন অনুকে খুঁজতে খুঁজতে পাগল প্রায়, ঠিক তখনই কৃতিক জ্ঞানী ব্যক্তিদের মতো ভাবুক হয়ে এই ছাপড়ি প্রশ্ন করে বসে। এই মুহূর্তে কৃতিকের কথায় অরু ওর গোপন তিলের খবর জানায় অবাক হবে নাকি আহাম্মকের মতো প্রশ্ন করায় গিয়ে ঠাটিয়ে থাপ্পড় মারবে ঠিক বুঝে উঠতে পারল না। যত যাই হোক, বয়সে ওর চেয়ে দ্বিগুণ বড় কৃতিক, তবে কিছু তো কথা শোনানোই যায়। সেই উদ্দেশ্যে ঘুরে পেছনে গিয়ে এলো অরু। তখনই উল্টো দিক থেকে ডাক পড়ল অনুর, অরু। অরু চকিতে পেছনে চাইল, দেখলো খুঁড়িয়ে খুঁড়িয়ে এদিকে এগিয়ে আসছে আপা, তার সঙ্গে লম্বা মতো একটা ভাইয়া। অনুর হাত ধরে ওকে হাঁটতে সাহায্য করছে। অনুর ছোট্ট শরীরটা লোকটার শীতের কোট দিয়ে আবৃত। লোকটা কে, কি হয়, কেনই বা অনুর হাতটা শক্ত করে ধরে রেখেছে, সে সব নিয়ে এই মুহূর্তে এক বিন্দু পরিমাণ মাথা ব্যথা নেই অরুর। ও শুধু দেখছে ওর আপা ব্যথা পেয়েছে, হাঁটতে পারছে না ভালো করে। এদিক দিয়ে কৃতিক আর অরু এগিয়ে আসছে, অন্য দিক দিয়ে অনু আর প্রত্যয়। প্রত্যয় আর কৃতিকের চোখে চোখে কথা আদান প্রদান হলো বোধ করি। কয়েক মুহূর্তের জন্য অরু ছুটে গিয়ে গলা জড়িয়ে ধরল অনুর, উৎকণ্ঠা নিয়ে বলল, আপা, আমায় রেখে কোথায় গিয়েছিলি তুই?
তোর চিন্তায় চিন্তায় পাগল হয়ে যাচ্ছিলাম আমি। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল এই অচেনা দেশে আমার আপন বলতে কেউ নেই। অরুর কথায় কৃতিকের মেজাজ আচমকা তেড়ে উঠল। এইটুকু সামান্য কথায় রাগ লাগার মতো কোনো কারণ খুঁজে পাচ্ছে না কৃতিক। তবুও কয়েক মুহূর্তের জন্য চোখের রং বদলালো ওর। আবারও সেই ভয়ানক তীক্ষ্ণ চাউনি। পরক্ষণেই প্রত্যয়ের সাথে চোখাচোখি হওয়ায় আবার তা দপ করে নিভে গেল। পাছে এসে জোড়া হলো ছোট গলিয়ে একটা রহস্যময়ী ক্রূর হাসি, যে হাসিতে সামিল হলো স্বয়ং প্রত্যয়। ওরা যে কি মনে করে হাসলো সেটা কেবল ওরাই ভালো জানে। অ্যালকোহল আর ব্যথানাশকের সংমিশ্রণে তৈরি মলমটা হাঁটুর থেতলে যাওয়া ক্ষতস্থানে লাগাতেই চোখ মুখ খিচে মৃদু আর্তনাদ করে ওঠে অনু। ব্যথা শিথিলের উদ্দেশ্যে অরু মলম লাগাতে লাগাতে ঠোঁট উঠিয়ে সেখানটায় আলতো করে ফু দিচ্ছে বারবার। হয়েছে অরু, এইটুখানি তো ব্যথা, আর মলম লাগাতে হবে না। অরু মুখের আদলে সিরিয়াস ভঙ্গি নিয়ে বলে, এইটুখানি ব্যথা? দুই হাঁটু থেতলে জখম হয়ে গিয়েছে, কি করে এমন হলো বলতো? অরুর প্রশ্নে অনু নিজেও খানিকটা ভাবনায় ডুবে যায়। সত্যি তো, ব্যথা এইটুকুনি হলো। আজকে সেভিয়রের মতো এই লোকটা সময় মতো না এলে অনেক ভয়াবহ কিছু ঘটে যেতে পারত। ফার্স্ট ক্লাস কান্ট্রি হওয়ায় দারুণ আমেরিকার যেমন অনেক অনেক ভালো দিক আছে, তেমনি ভালোর আড়ালে ঢাকা কুৎসিত দিকও অভাব নেই। আজ তেমনই একটা কুৎসিত ঘটনার সম্মুখীন হতে হয়েছে অনুকে। সন্ধ্যার রাতে শিফট শেষ করে ক্যাফেটেরিয়া থেকে বেরিয়ে অনু গিয়েছিল মায়ের কাছে হসপিটালে। মা আইসিইউতে ভর্তি। খুব একটা পাশে থাকতে হয় না, নার্সরাই খেয়াল রাখে সারাক্ষণ। তাই তো পার্ট টাইম জবটা অফারটা পেয়েই লুফে নিয়েছিল অনু। কে জানতো সেই জবই কাল হয়ে এভাবে সামনে দাঁড়াবে ওর। ক্যালিফোর্নিয়া আর সান ফ্রান্সিসকোর মাঝামাঝি এই স্ট্রিটে পাবলিক ট্রান্সপোর্ট নেই বললেই চলে। এখানে পার্সোনাল গাড়িবিহীন চলাফেরা বড়ই দুরূহ ব্যাপার। ক্যাফেটেরিয়া থেকে হসপিটাল অবধি ছোটো মোটো একটা বাস স্টপেজ থাকলেও কৃতিকের নির্বিচ্ছিন্ন জনমানবহীন বাড়ি অবধি হেঁটেই যেতে হয় অনুকে। যদিও প্রতিদিন সকালে কোম্পানির বরাদ্দকৃত গাড়িতে হসপিটালে যায় অনু, কিন্তু বিকালে হার্ড টাইমের কারণে আর গাড়িতে ড্রাইভারকে অযথা ঝামেলা দেয় না ও। বাস ধরে আর বাকিটা পথ হেঁটে নিজের বাড়িতে ফিরে যায়। আজও লাস্ট বাস ধরে কেবলই ক্যাফেটেরিয়ার সামনে স্টপেজে নেমেছিল অনু। তখন সন্ধ্যা রাত মাত্র। তবুও পুরো রাস্তা জুড়ে শুনশান নিস্তব্ধতা বিরাজমান। অদূরে কোনো এক হাইওয়ে থেকে আসা সাই সাই করে কাভার্ড ভ্যানের শব্দ ছাড়া টুকরো পাতা ঝরে পড়ার চুপচাপ আওয়াজটা পর্যন্ত অনুপস্থিত। চারদিকে কেমন গা ছমছমে পরিবেশ। অনু যত দ্রুত সম্ভব পা চালাচ্ছিল বাড়ির পথে। ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় সেদিন ক্যাফেতে ঝামেলা করা গুন্ডার মতো সেই লোকটা। আজ আর একজন নয়, বরং কয়েকজন ছিল ওরা। সবগুলোই নেশার ঘোরে বোধ হয়ে আছে। লোকগুলো কেমন লোভাতুক দৃষ্টি নিক্ষেপ করে চেয়ে আছে ওর পানে। সোডিয়ামের মৃদু আলোয় অনুর চোখে বড্ড বিশ্রী লাগছে সেই চাহনি। ওদের আক্রোশ দেখে মনে হচ্ছে ওরা অনুকে ধরার জন্যই ফাঁদ পেতে বসেছিল। তাছাড়া ওদের ইংরেজি অ্যাকসেন্স কিছু পুরোপুরি অন্যরকম। শুনেই বোঝা যাচ্ছিল এরা আমেরিকান না, হতে পারে ব্রিটিশ। ব্রিটিশ শব্দটা মাথায় ঘুরতে অনু শির দ্বারা বয়ে যায় হিম ধরা ঠান্ডা স্রোত। ব্রিটিশরা স্বাভাবিকের তুলনায় অধিক উগ্র মেজাজের আর প্রতিশোধ পরায়ণ। তার মানে এরা কি রিভেঞ্জ নিতে এসেছে? কথাটা ভেবে অনু এক পা দুপা করে পেছাতে শুরু করে। তারপর আর এক সেকেন্ডও সময় নষ্ট না করে চোখ খিচে দৌড়াতে শুরু করে পথের উল্টো দিকে।
দু একবার পেছনে তাকালে দেখতে পায় ওই বাজে লোকগুলো এখনো ওর পিছু ছাড়েনি, বরং সগতিতে ওকে ধরার জন্য ধেয়ে আসছে। পেছনে তাকিয়ে দৌড়াতে দৌড়াতে হুট করে পায়ের স্যান্ডেল ছিঁড়ে সামনের শুকনো পিছলে ঢালার কাচের মতো ধারালো রাস্তায় হোঁচট খেয়ে পড়ে যায় ও। তৎক্ষণাৎ দুই হাঁটুতে প্রচণ্ড ব্যথা পেয়ে মাগো বলে আর্তনাদ করে ওঠে অনু। হাঁটুর অবস্থা বেগতিক, তবুও হাঁপাতে হাঁপাতে পেছনে ফিরে তাকিয়ে অনু দেখতে পায় লোকগুলো খুব কাছে চলে এসেছে। ওর দুপা এগুলেই হয়তো ধরে ফেলবে ওকে। আর তারপর কি হবে? অনু কি আর কখনো বেঁচে ফিরবে? অজস্র দানা বাঁধা ভয়ের তোপে থরথর করে কাঁপছিল অনু। ঠিক তখনই ওর ডান হাতটা টেনে ধরে ওকে নিয়ে দৌড়াতে শুরু করলো কেউ। ওর 5 আঙুলের ভাঁজে নিজের 5 আঙুল ঢুকিয়ে সামনের দিকে দৌড়াচ্ছে লোকটা। অনু নিজেও তার সাথে দৌড়াচ্ছে, তবে পায়ের ব্যথার কারণে তালে তালে মেলাতে পারছে না। কামন, আমি কোনো সিনেমার হিরো নই যে ওদের সাথে একা ফাইট করে আপনাকে বাঁচাবো। আপাতত দুজনের সেফটির জন্য আমাদের পালাতে হবে, পরে না হয় ওদের দেখে নেব। দৌড়াতে দৌড়াতে সামনের দিকে তাকিয়ে কথা বলছে লোকটা। রোড লাইটের আলোয় ছুটতে থাকা লোকটাকে ভালো করে পরখ করলো অনু। মেরুন কালার শার্ট আর চোখে চিকন ফ্রেমের চশমা পরিহিত ফর্সা গড়নের এই যুবককে ও চেনে। হ্যাঁ, সেই ক্যাফেতে এই লোকটাই ওকে বাঁচিয়েছিল ওই গরম কফিটার হাত থেকে, আর আজ আবারও বাঁচালো। কে এই লোক? কোনো অ্যাঞ্জেল নয় তো? না হলে বিপদের সময় কেন পাওয়া যায় তাকে? হালকা বাদামি চুলওয়ালা ক্লিন শেভ করা পাতলা গড়নের লোকটা দেখতে যতটা সুদর্শন, তার কণ্ঠস্বরটা তার থেকেও বেশি আকর্ষণীয় আর ডিপ। অনুর ভাবনা ছেদ ঘটে লোকটার হ্যাচকা টানে। এই মুহূর্তে একটা উডেন হাইওয়েজের আড়ালে লুকিয়ে আছে ওরা। অল্প একটু জায়গা, দুজন খুব আটসাট বেঁধে দাঁড়িয়েছে। অনু চেষ্টা করছে লোকটার থেকে দূরত্ব বজায় রাখার, কিন্তু লোকটা নিজের অজান্তে শক্ত করে ওর কোমর চেপে ধরে সতর্ক দৃষ্টিপাত করে রাস্তার দিকে তাকিয়ে আছে। আর অনু তাকিয়ে আছে চশমার আড়ালে একজোড়া ধূসর মনির চোখের দিকে। এভাবে বিনা বাক্যে শুধু শ্বাস প্রশ্বাস আদান প্রদানের কিছুক্ষণ সময় অভিহিত হয়। প্রত্যয় স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ওর দিকে তাকিয়ে বলে, চলে গিয়েছে ওরা, আর রিস্ক নেই। চোখে চোখ পড়তেই অনু ধরা পড়ে যায় চোরের মতো ওর চোখ থেকে। তৎক্ষণাৎ চোখ সরিয়ে নিল। ব্যাপারটা ঠাউর করতে পেরে প্রত্যয় দুষ্টু হেসে হিসিয়ে বলে, হাউ সিনেম্যাটিক। সেসব কথা ভেবে আবারও এক চিলতে লজ্জা মাখানো হাসি খেলে উঠল অনুর ঠোঁটে। অনু এমন উদ্ভট হাসির কারণ খুঁজে পায় না ওরও, তাই বিভ্রান্ত হয়ে বলে, এই আপা, পাগলের মতো হাসছিস কেন একা একা? অনু ভ্রুকুচকে নিজের পা থেকে ওরুর হাতটা সরিয়ে দিয়ে কমফোর্ট মুডি দিতে দিতে বলে, যা তো ঘুমাবো। ওরু নিজের ঠোঁট উল্টে বলে, আশ্চর্য, লজ্জা পাওয়ার কি হলো? আমি কি তোর শ্বশুর না ভাসুর? দেখতে দেখতে কখন যে কৃতিকের এই ছোট্ট ডুপ্লেক্স বাড়িটায় 1 মাস কাটিয়ে দিল টেরই পায়নি ওরু। সময় যে কেন এত তাড়াতাড়ি চলে যায় কে জানে। ডাক্তার বলেছে আজমেরি শেখ ওপেন হার্ট সার্জারির প্রয়োজন, তবে এত বড় সার্জারির জন্য আজমেরি হক প্রস্তুত নন। দীর্ঘদিন সুচিকিৎসার অভাবে তার শরীর বিভিন্ন জটিল সমস্যা দেখা দিয়েছে, সেগুলো ট্রিটমেন্ট চলাকালীন ওপেন হার্ট সার্জারি সম্ভব নয়। অন্যান্য শারীরিক সমস্যার উন্নতি হলে তবেই বড় সার্জারি করানো হবে। তাই এই পুরো প্রসেসটার 1 বছর বা তার বেশি সময় লেগে যেতে পারে। অনু আর ওরুর কিছুই করার নেই। মাকে সুস্থ করতে হলে ধৈর্য ধরতে হবে, কারণ দুনিয়াতে মা ছাড়া ওদের সত্যিকারের আপন বলে কেউ নেই। এর মাঝে অনু কৃতিককে অনুরোধ করেছে ওরকে যাতে একটা ছোটোখাটো ভার্সিটিতে অ্যাডমিশন করিয়ে দেয়, কারণ বছরের পর বছর তো আর পড়াশোনা বন্ধ করে রাখা সম্ভব নয়। অনু না হয় নিজের শখ আহ্লাদ বিসর্জন দিয়েছে, তাই বলে কি ওরুকেও দিতে হবে? ওরু ভেবেছিল কৃতিক এক বাক্যে না করে দেবে, কিন্তু তেমন কিছু হয়নি। উল্টে কৃতিক আগ বাড়িয়ে জিজ্ঞেস করেছিল ওরুর কোনো চয়েস আছে কিনা।
গত 1 মাসে সব মিলিয়ে বড় জোর হলে 10 দিন মতো অরু আর কৃতিকের দেখা হয়েছে। কৃতিক বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকে, কখন আসে কখন যায় সেটাও জানে না অরুরা।